আসসালামু আলাইকুম, তোমাদের অনেক শুভেচ্ছা ভিএমআই ইউনিভার্সিটির পক্ষ থেকে। এখানে আমরা দেখি ত্রিভুজ এবিসি এ এ 4-3 বি 13 0 সি -2 9 এবং বিসি বাই ডিসি সিই বাই ইএ এ এফ বাই সরি এখানে একটা কিছু হবে এ এফ বাই এফ বি হওয়ার কথা আমাদের এটা, হ্যাঁ, এ এফ বাই এফ বি ইকুয়াল টু, অর্থাৎ আমাদের ত্রিভুজ এবিসি এর বাহুগুলো এই সম্পর্ক মেনে চলছে। তো আমরা এখানে আরেকটু পড়ে দেবো, যেখানে ডিইএফ বিন্দুত্রয় এবিসি ত্রিভুজের বাহু সমূহের উপর অবস্থিত। অর্থাৎ আমাদের ত্রিভুজ এবিসি এর বাহুর উপরে ডিইএফ বিন্দু অবস্থিত এবং এই ডিইএফ বিন্দুগুলো কি শর্ত মেনে অবস্থিত সেটা আমাদের এই জায়গায় প্রকাশ করা আছে। তো সেই ক্ষেত্রে আমরা একটু দেখব, প্রমাণ করে যে ত্রিভুজ এবিসি বাই ত্রিভুজ ডিইএফ ইকুয়াল 3, এটা আমাদের প্রমাণ করতে হবে। আচ্ছা, তো আমরা একটু প্রথমে সম্পর্কের অ্যানালাইসিসটা এখানে করে নেব, তাহলে আমাদের চিত্র আঁকা সুবিধা হবে। আমরা লিখছি এখানে বি ডি বাই ডিসি ইকুয়াল সিই বাই ইএ ইকুয়াল এ এফ বাই এফ বি ইকুয়াল টু। ওকে, তাহলে আমাদের এখানে আমরা আলাদা আলাদা সেপারেটেড যে সম্পর্ক হয় সেটা নির্ণয় করে নিচ্ছি। অতএব বিডি বাই ডিসি সমান 2। তো আমরা যদি রেশিও করি তাহলে আমাদের এটা হয়ে যাবে ফাইনালি যে বিডি বাই ডিসি, সরি রেশিও করলে আমাদের বিষয়টা এমন না, বিডি ইস টু ডিসি ইকুয়াল 2:1। তো এটাই আমাদের হওয়ার কথা। তো এখন আমরা অনুরূপে বলে অন্যগুলো একটু লিখে রাখছি। অনুরূপে আমাদের এই সিই ইস টু ইএ এটাও আমাদের 2:1 হবে এবং আমাদের শেষটা হবে এ এফ ইস টু এফ বি সমান 2:1। তো এটার একটু ব্যাখ্যা আমরা নিয়ে নেব, ব্যাখ্যা নেওয়ার পরে পাশে একটা চিত্র আঁকার চেষ্টা করবো, তারপর আমরা ক্যালকুলেশনগুলো প্রসিড হব। তো এখানে আমাদের বলছে বিডি ইস টু ডিসি ইকুয়াল 2:1। এর অর্থ কিন্তু এটাই বোঝাচ্ছে যে অবশ্যই এই ডি বিন্দুটা বিসি সরলরেখার উপর অবস্থিত। যদিও আমাদের এবিসি ত্রিভুজের একটা বাহু আছে বিসি, সেই বিসি সরলরেখার উপরে ডি বিন্দুটা অবস্থিত হবে এবং সেটা এই শর্ত মেনে চলবে। এখান থেকে আরো প্রকাশ হচ্ছে যে অবশ্যই আমাদের এই সিএ বাহুর উপরে এ বিন্দু অবস্থিত এবং এ বি বাহুর উপরে এফ বিন্দু অবস্থিত। মানে এই অনুপাতগুলো দেখে আমরা বুঝতে পারছি যে যেহেতু এএফ ইস টু এফ বি, অর্থাৎ এটা ব্যাখ্যাটা এমন যে এ বি সরলরেখা এফ বিন্দুতে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত হয়েছে, এটাই বোঝাচ্ছে। ওকে, তো আমরা একটা চিত্র এখানে আনুমানিক আঁকার চেষ্টা করব, তারপরে আমরা অন্য ক্যালকুলেশনের দিকে যাব। আমি পুরো কোঅর্ডিনেট আঁকবো না, কারণ আমার এখানে এই অনুপাতগুলো মিনিমাম আঁকার বিষয় আছে। তো আমি এইটাকে একটু মূলবিন্দু ধরে নিয়ে আনুমানিক একটা চিত্র দাঁড় করানোর চেষ্টা করব। সেটা হচ্ছে আমাদের প্রথম 4-3, এটা আমাদের চতুর্থ চৌকোণে হওয়ার কথা। তো সেই ক্ষেত্রে যদি আমরা দেখি যে এটা আমাদের মূল বিন্দু, চতুর্থ চৌকোণটা এই অঞ্চলের একটা হতে পারে, আমরা একটু এখানে মূল বিন্দু ধরলাম। ওকে, তো আমরা সেই আকারে 4-3 এমন একটা আনুমানিক বিন্দু এখানে নিলাম, এ 4-3। আচ্ছা, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় বিন্দুটা আমাদের এক্স অক্ষের উপরে এবং 13 ঘর। তো আমি আগেই বলছি যে আমাদের এগুলো কিন্তু আনুমানিক, হ্যাঁ। তো এইটা আমরা এক্স অক্ষের উপরে মনে করে নিলাম, এটা বি বিন্দু, এটা হচ্ছে 13,0 এবং সি বিন্দুটা আমাদের আসছে -2-9, এটা দ্বিতীয় চৌকোণে। তো -2 এত দূরে আমরা এলাম আর 9টা একটু এইদিকে নিয়ে গেলাম। তাহলে এই হচ্ছে আমাদের
সি বিন্দু যেটা -2 9, মূল বিন্দুটা আবার মুছে দিই আমরা। তো এই একটা আনুমানিক চিত্র, আমরা বলতে চাচ্ছি না যে আমাদের চিত্রটা একদম অ্যাবসলিউট হয়েছে, বাট আনুমানিক। আচ্ছা, এই ক্ষেত্রে তোমরা যদি তোমাদের নিজেদের মতো একটা ত্রিভুজ এঁকে নিলে, মানে আমি যেভাবে একটু মূলবিন্দুর এখানে কল্পনা করে নিয়ে একটু ডাইমেনশন মানার চেষ্টা করলাম, তোমরা মনে করো যে এই ধরনের ডাইমেনশন মানলে না মেনে একটা সহজ সাবলীল ত্রিভুজ এঁকে ফেললে, সেই ক্ষেত্রেও তোমাদের অঙ্কটা হয়ে যাবে, ঠিক আছে? অঙ্কের ক্যালকুলেশনে কোনো ঝামেলা হবে না, কিন্তু চিত্রটা হয়নি। এখন তোমাদের মনে হতে পারে যে এখানে তো চিত্র চায় নাই, যেহেতু চিত্র চায় নাই, ঠিক আছে, তাহলে তুমি চিত্র না এঁকেই যদি অঙ্ক করে ফেলতে পারো, করে ফেলবা, কোনো সমস্যা নেই। কিন্তু যদি চিত্র আঁকো তাহলে মোটামুটি একটা অ্যাবসলিউট লাইনে নিয়ে যাওয়ার চেষ্টা করবা। আচ্ছা, তবে আমি বলে দিলাম যে চিত্রটা অ্যাবসলিউট লাইনে না নিয়ে গেলেও তোমার অঙ্ক হয়ে যাবে, বাট আঁকলে আমরা কিছুটা হইলেও, মানে আনুমানিক দৃষ্টিতে হইলেও বিষয়টা ঠিক করার চেষ্টা করবো। ওকে, এবার আমরা প্রথমে এ বি বাহু নিয়ে একটু চিন্তা করি। এই যে আমাদের এ বি বাহু, এ বি বাহু একদম শেষে এ এফ এফ বি, অর্থাৎ এই এ বি বাহুর উপরে একটা বিন্দু আছে এফ, যে বিন্দুটার এ এফ এর দিকে আছে 2 অংশ আর এফ বি এর দিকে আছে 1 অংশ। তো আমরা মোটামুটি একটু এরকমই ধরে নিলাম যে এটাই হচ্ছে আমাদের সেই বিন্দু এফ, যার এ এফ এর দিকে আছে 2 অংশ আর এফ বি এর দিকে আছে 1 অংশ। ওকে, আচ্ছা, তারপর আমরা একটু বিসি বাহুর দিকে যাব। বিসি বাহু হচ্ছে প্রথম অনুপাতটায় আসছে। তো এখানে আমাদের বিডি, মানে বিসি বাহুর উপরে আমাদের একটা বিন্দু ডি নিতে হবে, যেখানে বিডি এর দিকে থাকবে আমাদের 2 অংশ। আমি মনে হচ্ছে এখানে নিলে একটু চোখের দৃষ্টিতে হবে। তো এইটা আমাদের 2 অংশ আর এইদিকে 1 অংশ, তাহলে আমরা এটাকে ডি বিন্দু হিসেবে নিতে পারি। ওকে, আচ্ছা, এবং আমাদের শেষে সিএ বাহু, যেখানে সিই এর দিকে থাকবে 2 অংশ, অর্থাৎ এই দিকে থাকবে 2 অংশ মানে এই দিকে থাকবে 1 অংশ, যেটাকে আমি এটাকে ই নিতে পারি। হ্যাঁ, তাহলে এটা আমরা এই দিকে 2 অংশ। আচ্ছা, কখনো যেন তোমরা এসি ভেবে এর দিকে 2টা অংশ নিও না, কারণ এখানে যেভাবে বর্ণনা করা থাকবে সেভাবেই তোমরা চিত্রিত করার চেষ্টা করবে। এই যে এখানে আছে সিই, তাই আমি সি এর দিক থেকে 2টা অংশ নিয়েছি। ওকে, তো মোটামুটি এখান থেকে আমি একটা ত্রিভুজ এঁকে ফেলার চেষ্টা করি। আমি এই ত্রিভুজটা একটু ডট ডট দিয়ে আঁকবো, দেখা যাক আমাদের সর্বশেষ পরিস্থিতি কি হয়। ওকে, আচ্ছা, আর এই বাহুটা যোগ করলে মোটামুটি আমাদের ত্রিভুজ ফুলফিল হবে বলে মনে করতেছি। যাই হোক, আমরা তো হাত দিয়ে আঁকতেছি, একটু এলোমেলো হতে পারে, বাট তোমরা এটাকেই মনে করে নিবা। এই হচ্ছে আমাদের 2টা ত্রিভুজ, যে ত্রিভুজের বিষয়ে আমাদের বর্ণনা করা আছে উপরে, ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ ডিইএফ। ওকে, তো ত্রিভুজ এবিসি এর প্রত্যেকটা বিন্দুর স্থানাঙ্ক আছে, আমরা চাইলেই ক্ষেত্রফল নির্ণয় করে ফেলতে পারি, বাট ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রে একটাও স্থানাঙ্ক নাই। প্রথমে আমাদের ডি বিন্দু, ই বিন্দু এবং এফ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করে নিতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে যেহেতু অনুপাতগুলো প্রকাশ করে রেখেছি, তাই আর প্রত্যেকটার ক্ষেত্রে আমরা প্রকাশ করে দেখাইতে চাই না, একবারে আমরা লিখে দিতে চাচ্ছি ডি বিন্দুর স্থানাঙ্ক বলে সূত্র অ্যাপ্লাই করে দেব। যেহেতু আমরা এই জায়গায় প্রকাশ করছি, তো এই জন্য পুনরায় প্রকাশ করতে চাচ্ছি না। তাহলে প্রথমে আমরা এখানে লিখি অতএব ডি বিন্দুর স্থানাঙ্ক। এখানে আমরা একটু দেখে নেব ডি বিন্দুর স্থানাঙ্কের ক্ষেত্রে এই দিকে আছে অনুপাতের 2 অংশ, এই দিকে আছে 1 অংশ, তাহলে আমাদের অবশ্যই 2 অনুপাতটা গুণ হবে সি এর উপাত্তের সঙ্গে, 1 অনুপাতটা গুণ হবে বি এর উপাত্তের সঙ্গে। আমরা একবার একটু লিখে নিই, তাহলে 2 ইন্টু -2, এই যে এদিকে 2 ইন্টু -2 প্লাস 1 ইন্টু 13। আচ্ছা, এটা আমাদের অন্তর্বিভক্ত হয়েছে, তাই এখানে হবে 2 প্লাস 1 কমা। আচ্ছা, এগেইন এবার আমাদের কোটির ক্ষেত্রে 2 ইন্টু 9 প্লাস 1 ইন্টু 0 বাই 2 প্লাস 1, এই হচ্ছে আমাদের ডি বিন্দুর স্থানাঙ্কে চলে আসলে। এবার আমরা ক্যালকুলেশনটা শেষ করে নিব। সেটা হচ্ছে
4 প্লাস 13/3, আমাদের এটা 3 হয়ে যাচ্ছে, কমা এখান থেকে আসছে 18/3। তাহলে আমাদের মোটামুটি একটা ক্যালকুলেশন চলে আসছে। এখান থেকে আমরা 9 পেয়ে যাচ্ছি। 9 পেয়ে গেলে এটা 3,6। ওকে, এটা ডি বিন্দুর স্থানাঙ্ক। আচ্ছা, ই বিন্দুর স্থানাঙ্ক একটু নির্ণয় করি। ই বিন্দুর স্থানাঙ্ক, তাহলে ই বিন্দুটা আমাদের হচ্ছে এসি বাহুর ক্ষেত্রে, যেখানে এইদিকে 2 অংশ আছে আর এইদিকে আছে 1 অংশ। তো সেই ক্ষেত্রে আমাদের 2 গুণ হবে এ এর উপাত্তের সঙ্গে, 1 গুণ হবে সি এর উপাত্তের সঙ্গে। তো আমরা একটু দেখে নেব। 2 multiplied 4 প্লাস 1 multiplied -2 বাই, আচ্ছা আমরা একবারে 3 লিখে দিলাম, দেখা যাক কত দূর হয়। আচ্ছা, আর কোটির ক্ষেত্রেও 2 multiplied -3 প্লাস 1 multiplied 9 বাই 3। তো আমরা এখানে দেখি ক্যালকুলেশনটা একবার একটু লেখা যায় কিনা। ওকে, এটা আসছে 2 আর এটা আসছে আমাদের 8, বিয়োগ করে দিলে 6, ফাইনালি এটা আমাদের 2 হয়ে যাবে। এটা আসছে -6 আর এটা আসতেছে আমাদের 9, তাহলে ফাইনালি ক্যালকুলেশন 1 আসতেছে। ওকে, এই হচ্ছে আমাদের ই বিন্দু। এবং এফ বিন্দুর স্থানাঙ্ক আমরা দেখব, এফ বিন্দুর স্থানাঙ্ক। এখানেও আমরা বারবার একই ক্যালকুলেশন করছি আসলে অন্তর্বিভাগের। তাহলে আমাদের এই এ এফ এর দিকে আছে 2 অংশ, এফ বি এর দিকে আছে 1 অংশ, তাহলে 2 অংশটা গুণ হবে আমাদের বি এর সাথে অনুপাত, আর 1 অনুপাতটা গুণ হবে এই দিকের সঙ্গে। তাহলে 2 multiplied 13 প্লাস 1 multiplied 4 বাই 3 লিখে দেবো আমরা একবারে। আচ্ছা, again 2 multiplied 0 plus 1 multiplied -3 by 3। তো এটার ক্ষেত্রে আমরা ক্যালকুলেশন একবার একটু দেখে নেব। আচ্ছা, আমাদের এখানে এটা হচ্ছে 26 প্লাস 4 30 10 কমা, এটা চলে আসছে আমাদের -3, তাই না? তাহলে -1। এই হচ্ছে আমাদের ইন টোটাল বিন্দুগুলো আমরা পেয়ে গেলাম। এখন আমরা ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল নির্ণয় করব, ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফল নির্ণয় করব এবং সেই দুটাকে পরস্পর ভাগ করব। করলে আমাদের 3 হয়ে যায় কিনা এটা আমরা দেখে নেব। অর্থাৎ ত্রিভুজ এ বি সি, আচ্ছা এবিসি বলতে আমি এবিসি এর ক্ষেত্রফল বুঝাইলাম, কিন্তু লিখলাম না। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল আমরা একটু দেখি। মাইনাস কোনগুলো, এই যে এইটা 4 -3, আচ্ছা তারপরে হচ্ছে 13 0, এরপর হচ্ছে -2 9, এটা হচ্ছে -2 9 এবং 4 -3। আচ্ছা, ক্যালকুলেশনটা আমরা একটু পাশে দেখানোর চেষ্টা করি, দেখা যাক কত দূর হয়। প্রথমটা হলো 0, তারপরটা হচ্ছে 13 multiplied 19, I think 117 প্লাস 117। এরপর এই কোনটা হচ্ছে আমাদের 6 প্লাস 6 হয়ে যায়, তাহলে আমরা +6 লিখবো এখানে, +6। এইদিকের কোনটা, এইদিকের কোনটা আমাদের হচ্ছে -39 হয়, -39। হ্যাঁ, কিন্তু আমাদের সূত্রেরই একটা মাইনাস আছে, তাই এখানে +39 হবে, +39। আচ্ছা, এটা 0, তো +0ই লিখলাম। আচ্ছা, আর শেষটা হচ্ছে আমাদের -36। আমরা একটু ক্যালকুলেটরে একবারে এই ক্যালকুলেশনটা করে লিখে দেবো, দেখা যাক কত হয়। (117 plus 6 plus 39 minus 36, রেজাল্টকে আমরা ভাগ করে দেবো 2 দিয়ে, ডিভাইডেড 2, আমাদের 63 আসছে। এটা আসছে 63 বর্গ একক। আচ্ছা, আমরা এবার নির্ণয় করব ত্রিভুজ ডিই। অতএব ত্রিভুজ ডিইএফ ইকুয়াল হাফ। আচ্ছা, আমরা দেখি ক্যালকুলেশনটা কত। আমরা ডি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করছি, যেটা হচ্ছে 3 6, ই বিন্দুর স্থানাঙ্ক 2 1,
এফ বিন্দুর স্থানাঙ্ক 10 minus 1 again 36 ওকে সমান। আচ্ছা আমরা এটাকে ক্যালকুলেশন করে নেব হাফ। তো এখানে আমি মডুলাস একবারই তুলে দিলাম কারণ প্লাসই চলে আসবে হয়তো। তোমরা এখানে মডুলাস রেখে দিতে পারো যদি ঋণাত্মক সংখ্যা আসে সেটাকে ধনাত্মক বানানোর জন্য। 3 minus 2 এটা করে ফেললাম প্লাস 60 এবার এদিক থেকে -12 minus 10 আমরা এটাও করে দিয়েছি। আর এটা হচ্ছে এটা গুণ করলে আমাদের -3 হয় কিন্তু আমরা +3 লিখব +3 ওকে। তাহলে এই ক্যালকুলেশনটাও একটু আমরা ক্যালকুলেটরেই করে দিই একবারে। আমাদের আসছে 3 - 2 +60 -12 -10 +3। আচ্ছা এটাকে আমরা 2 দিয়ে ভাগ করলে আমাদের চলে আসছে 21 বর্গ একক ওকে। আমরা এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে গেলাম। এখন এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল ভাগ করে দিলে আমাদের হয়ে যাবে। তাহলে আমরা এখানে একটু করে দিই। অর্থাৎ ত্রিভুজ ABC বাই ত্রিভুজ DEF ইকুয়াল 63 বাই 21 ইকুয়াল 3। আমরা দেখতে পেলাম যে আমাদের ত্রিভুজ ট্রায়াঙ্গেল ABC ডিভাইডেড ট্রায়াঙ্গেল DEF ইকুয়াল 3 এটা আসছে। তো আমাদের এটা এরকমও বলতে পারে যে প্রমাণ করো যে ট্রায়াঙ্গেল ABC ইজ টু ট্রায়াঙ্গেল DEF ইকুয়াল 3:1 সেটাও বলতে পারে। বাট আমরা এখানে প্রশ্নটা ভাগ অবস্থায় 3 বলছে, ভাগ অবস্থায় 3টাই দেখাইলাম। কখনো যদি এদের রেশিও অবস্থায় 3:1 দেখাইতে বলে তো 3:1ও হতে পারে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি অঙ্কটা। তো এখানে আমাদের এই ক্লাসটা একটু বড় হয়ে গেছে। জাস্ট আমরা একটু অ্যাবসোলিউট নিয়মে চিত্রটা আঁকতে গেছি, এখান থেকে বুঝে নিয়ে চিত্র এঁকে তারপরে আসছি। বাট এই অঙ্কটা মানে আসলে কঠিন কিছু না আমার দৃষ্টিতে, এটা খুবই সহজ একটা অঙ্ক ছিল।